পরিতোষবাবুর মুখ দেখে কেউ বলতে পারবে না যে উনি হলেন সেই পরিতোষবাবু যার নাম কলকাতার অভিজাত পাড়ায় মুখে মুখে ফেরে, যার অনেকগুলো কারখানা আছে যেখানে হাজার হাজার মানুষ কাজ করে। ওর একটাই মাত্র ছেলে ছিল, তার নাম হলো দীপঙ্কর। উনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। এত স্নেহময় দয়ালু মানুষটিকে আজকাল যেন চেনাই যায় না। দুধের মতো সাদা চামড়ার ওপরে ময়লার পুরু আস্তরণ পড়ে গেছে। ওনার শক্ত সমর্থ দোহারা শরীর এখন চর্মসার আর দুর্বল। শরীরের হাড় যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসছে। কাল পর্যন্ত যার সামনে পেছনে দামি গাড়ি আর চাকর বাকরদের লাইন দেখা যেত, তিনি আজ পাগলাগারদের ছোট্ট ঘরে বসে সারাদিন দেওয়ালের দিকে তাকিয়ে থাকেন। কখনো সিলিংয়ে লাগানো পাখাটার দিকে তাকিয়ে থাকেন, কখনো হাউ হাউ করে কান্নাকাটি করেন। পুরো 1 বছর হয়ে গেল উনি এই পাগলাগারদে আছেন, কিন্তু এই 1 বছরে ওর আচরণ এতটুকুও বদলায়নি। পাগলাগারদে শেকলবন্দি হয়ে মাঝে মাঝে চুপ করে বসে থাকেন, আবার কখনো জোরে জোরে চিৎকার করতে শুরু করেন। ওর চিৎকারের আওয়াজ এতটাই তীব্র হতো যে ডাক্তার আর নার্স পর্যন্ত ঘাবড়ে যেত। এমনকি পাগলাগারদে থাকা অন্যান্য মানসিক রোগীও ভয় পেয়ে যেত। দীপঙ্কর আজ ওর বাবা পরিতোষবাবুর সাথে দেখা করতে এসেছে। ও ওর বাবার মুখটা খুব মন দিয়ে দেখে। পরিতোষবাবুও ওকে এক মনে দেখেন। দেখে মনে হয় উনি বুঝি ওকে চেনার চেষ্টা করছেন। পাশে দাঁড়িয়ে পরিতোষবাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। হঠাৎ পরিতোষবাবু জোরে জোরে চিৎকার করতে শুরু করেন, দীপঙ্কর, দীপঙ্কর, নিচে চল বাবা। তুই এখানে কি করছিস? তুই নিচে চল। আরে তুই তুই নিচে ঝাঁপ দিলি কেন? আরে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, কেউ আমার ছেলেকে বাঁচাও। ও ছাদ থেকে পড়ে গেছে। আরে কেউ বাঁচাও ওকে, আমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না। আমিও মরে যাব আমিও। এসব বলতে বলতে পরিতোষবাবু নিজের গলায় জড়ানো শেকলটা দিয়েই নিজেকে ফাঁস লাগানোর চেষ্টা করেন, কিন্তু সেটা সম্ভব হয় না। তাই উনি নিজেকে ওই শেকল থেকে মুক্ত করার চেষ্টা করেন আর নিজের সর্বশক্তি দিয়ে টানতে থাকেন। কিন্তু তাতে কোনো লাভ হয় না। একটু পরে উনি আবার চিৎকার করতে শুরু করেন। নার্স ছুটতে ছুটতে ডাক্তারের কাছে যায় আর ওকে পরিতোষবাবুর অবস্থার কথা বলে। ডাক্তার সঙ্গে সঙ্গে পরিতোষবাবুর কাছে যান আর ওর হাতে একটা ইঞ্জেকশন দিয়ে দেন। উনি চিৎকার করতে করতে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। দীপঙ্করের বাবা পরিতোষবাবুর কাছে অঢেল টাকা পয়সা ছিল, কিন্তু এখন সেই টাকা মাটির ঢেলায় পরিণত হয়েছে। ওর চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচা করা হলো, কিন্তু ওর অবস্থার কোনো উন্নতি হলো না। দীপঙ্কর ওর মা অনন্যার সাথে রোজ নিজের বাবার সাথে দেখা করতে আসতো আর রোজ তিল তিল করে ওকে মারা যেতে দেখত। ও যখন বাড়িতে এলো তখন রাত 12টা বাজে। পরিতোষবাবু তখনও ঘুমোননি, বসে দীপঙ্করের জন্য অপেক্ষা করছিলেন। ও বাড়িতে আসার পরই উনি শুতে গেলেন। ওই রাতেই 3টের সময়ের কথা। তখন দেওয়াল ঘড়িতে ঢং 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 করে 3 বার ঘন্টা পড়ল। এমনিতে উনি এক ঘুমেই রাত কাটিয়ে দিতেন, কিন্তু সে রাতে কেন জানি না ওর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই ওর মনে হলো ছাদের ওপরে কে যেন হাঁটছে, যার হাঁটার আওয়াজ ওর কানে আসছিল। উনি বুঝতে পারছিলেন না যে এত রাতে ছাদে কে ঘুরে বেড়াচ্ছে। উনি বিছানায় পাশ ফিরে দেখলেন ওর স্ত্রী গভীর ঘুমে মগ্ন ছিলেন। উনি বিছানা ছেড়ে উঠে দীপঙ্করের ঘরের দিকে পা বাড়ান। দীপঙ্করও গভীর ঘুমে ডুবেছিল।
উনি সিঁড়ি বেয়ে ছাদের দিকে গেলেন। মৃদু মৃদু হাওয়া বইছিল, চারিদিকে নিস্তব্ধতা, যেন রাতের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। খানিক দূরে কয়েকটা কুকুর জোরে জোরে চেঁচাচ্ছিল। এখানে তো কেউ নেই, তাহলে ওই আওয়াজটা কোথা থেকে আসছিল? পরিতোষবাবু ছাদের অপর প্রান্তে গেলেন। সেখানে উনি যা দেখলেন তা দেখে ওর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। উনি দেখলেন দীপঙ্কর ছাদের রেলিংয়ে বসে আছে, আর ওর পা বাইরের দিকে ঝুলছে, আর ও বসে কারুর সাথে কথা বলছে। উনি ওর কথাগুলো শোনার চেষ্টা করলেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারলেন না। দীপঙ্কর এখানে কি করছে? আমি তো ওকে এক্ষুনি ওর নিজের ঘরে ঘুমন্ত দেখে এলাম, তাহলে ও এখানে কখন এলো? দীপঙ্কর, দীপঙ্কর, এখানে কি করছিস বাবা? আর তুই ছাদে এইভাবে কেন বসে আছিস? এইভাবে কেউ বসে নাকি? পড়ে যাবি, চল চল এখান থেকে। পরিতোষবাবুর কথা দীপঙ্করের কানেই ঢুকল না। ওইভাবেই ও পা ঝুলিয়ে বসেই রইল আর কথা বলতে থাকল। পরিতোষবাবু এবার একটু ভয় পেয়ে গেলেন। উনি দীপঙ্করের কাছে গেলেন আর ওর হাত ধরে ওকে নিচে যাওয়ার জন্য বললেন। ওর কথা শুনে দীপঙ্কর রেগে গিয়ে ওর দিকে পিছন ফিরে চাইল। সেই সময় ওর চোখ দুটো পুরো লাল হয়ে গিয়েছিল, আর ও রাগে নিজের বাবাকে ধাক্কা মারল, আর তারপরে নিজের ছাদ থেকে নিচে ঝাঁপ দিল। দীপঙ্কর, দীপঙ্কর! পরিতোষবাবু জোরে জোরে চেঁচাতে লাগলেন। চিৎকার শুনে বাড়ির চাকর বাকর সহ সবাই ঘুম থেকে উঠে পড়ল আর ছুটতে ছুটতে ছাদে এলো। পরিতোষবাবু ওপর থেকে নিচের দিকে ঝুঁকে দেখছিলেন। উনি দেখলেন দীপঙ্কর মাটিতে পড়ে আছে আর ওর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আরে শিগগির ডাক্তারকে ডাকো, দীপঙ্কর নিচে পড়ে গেছে, ওর মাথায় চোট লেগেছে। এসব বলতে বলতে ওর সারা শরীরে ঘাম হতে শুরু করলো আর উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন ওর জ্ঞান এলো তখন ওর স্ত্রী ওর মাথার কাছে বসেছিল। ডাক্তারবাবু ওর নাড়ি দেখছিলেন। পরিতোষবাবু ছাদে লাগানো পাখাটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন, আর তারপর উনি হঠাৎ চিৎকার করতে লাগলেন, দীপঙ্করকে বাঁচাও, ও পড়ে গেছে, ওর মাথায় চোট লেগেছে। সবাই খুব অবাক হয়ে গেল, ভাবল উনি কি বলছেন, কারণ দীপঙ্কর তো সুস্থ শরীরে ওর সামনেই বসে আছে। বাবা, কি হলো বাবা? আমি তো তোমার সামনেই বসে আছি বাবা। পরিতোষবাবু চোখ বড় বড় করে দীপঙ্করকে ভালোভাবে দেখতে লাগলেন, আর তারপরে পাগলের মতো সেই একই কথা বলতে লাগলেন, দীপঙ্করকে বাঁচাও, ওর মাথায় চোট লেগেছে। ওর অবস্থা দেখে ডাক্তার ওকে ঘুমের ইঞ্জেকশন দিলেন। পরিতোষবাবু ঘুমিয়ে পড়লেন। ওই দিনের পর থেকে পরিতোষবাবু রোজ এরকমই কাণ্ড করতে লাগলেন। একদিন তো একটু বাড়াবাড়ি হয়ে গেল। তখন রাত 12টা বাজে। চুপচাপ নিজের বিছানা ছেড়ে উঠলেন আর ছাদের দিকে গেলেন। ভাগ্য ভালো ছিল যে সুযোগ কাকু, যিনি এ বাড়ির সবচেয়ে পুরনো চাকর ছিল, সে পরিতোষবাবুকে ছাদে উঠতে দেখে ফেলেছিল। সেও তার পিছনে পিছনে ছাদে উঠে গেল। সুযোগ কাকু দেখল পরিতোষবাবু কান্নাকাটি করতে করতে কারুর কাছে ক্ষমা চাইছেন। আমার ছেলেটাকে মেরো না, ও আমার একমাত্র সন্তান, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, মেরো না। সুযোগ কাকু বুঝতে পারছিল না যে উনি কার কাছে ক্ষমা চাইছেন, কারণ ওখানে তো কেউ ছিল না। কিন্তু তারপরে পরিতোষবাবু একটা নাম বললেন, যা শুনে সুযোগ কাকুর কান খাড়া হয়ে গেল। সেই নামটা ছিল মানসী। ওই নামটা শুনে সুযোগ কাকুর পায়ের তলার মাটি সরে গেল, ওর চোখে জল চলে এলো। এর মধ্যে পরিতোষবাবু ছাদের কার্নিসে উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন, তুমি আমার ছেলেকে মেরে ফেলেছ, আমিও আর বাঁচব না, আমিও মরে যাব। এই বলে উনি ঝাঁপ মারতেই যাচ্ছিলেন, সুযোগ কাকু ওকে ধরে ফেললেন আর জোরে জোরে চেঁচাতে লাগলেন। ওর চিৎকার শুনে সবাই ছাদে উঠে এলো আর পরিতোষবাবুকে ধরে নিচে নিয়ে যাওয়া হলো। সেই দিনের পর থেকে ছাদের দরজা সবসময় বন্ধ করা থাকত। পরিতোষবাবুর মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। উল্টে উনি প্রতিদিন কোনো অদৃশ্য আত্মার সাথে কথা বলতে শুরু করলেন।
ওর মনে হতো কোনো অদৃশ্য আত্মা প্রথমে ওর কানের কাছে এসে খিলখিল করে হাসে আর তারপরে জোরে চেঁচায়, এত জোরে যে কানের পর্দা ফেটে যাবে। না না, তুমি একদম চেঁচাবে না, থামো। পরিতোষ বাবুর মানসিক পরিস্থিতি বিচার করে ওকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে গত 1 বছর উনি এখানেই আছেন। আজ যখন দীপঙ্কর বাবাকে দেখে বাড়িতে ফিরল তখন ওর মনটা খুব খারাপ হয়েছিল। ডাক্তাররা ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পরিতোষ বাবুর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওষুধ তো দেওয়া হচ্ছে, কিন্তু ওর শরীর সেই ওষুধে রেসপন্ড করছে না। ডাক্তারের কথাগুলো দীপঙ্করের মাথায় ঘুরছিল। দেখুন, ওষুধ তো দিচ্ছে, কিন্তু ওনার শরীরে ওষুধ কোনো রেসপন্ড করছে না। দীপঙ্কর ওর বাবাকে খুব ভালোবাসত, উনিও ওকে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকে যুবক হওয়া পর্যন্ত ওর সব কথা মনে পড়তে লাগলো। কিভাবে ওর বাবা ওকে সবসময় আনন্দে রাখতেন, কিভাবে উনি চরম ব্যস্ততার মধ্যেও ওর জন্য সময় বের করতেন আর ওর সময় কাটাতেন। কিভাবে যখন প্রথমবার সাইকেল চালানো শিখতে গিয়ে ও পড়ে গিয়েছিল তাতে ওর হাঁটু কেটে গিয়েছিল। যতদিন না ওর ক্ষত সেরে উঠল ততদিন পরিতোষবাবু এক ফোঁটাও ঘুমোতে পারেননি। সব ছোট ছোট কথা মনে করে ও কাঁদতে লাগল। তখন সুযোগ কাকু ওর কাছে এলো। সুযোগ কাকু দীপঙ্করকে ছোটবেলা থেকেই দেখেছিল। ও সুযোগ কাকুর কোলে পিঠেই মানুষ হয়েছে। আজ সুযোগ কাকু ওর কাছে এলো। কেঁদো না বাবা, কেঁদো না। যে যেমন বীজ পুঁতবে তেমনই ফল পাবে। তোমার বাবা তার কর্মফল ভোগ করছেন। এটা তুমি কি বলছো কাকু? বাবা কি করেছে? তোমার বাবা খুন করেছে, একজন নির্দোষের খুন, আর এখন তারই হিসেব নিকেশ হচ্ছে। তারপরে সুযোগ কাকু সবকিছু বলা শুরু করলেন। পরিতোষ বাবু খুবই ভালো মানুষ, কিন্তু ওনার এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না যে ওনার ছেলে আমার মেয়ে মানসীকে ভালোবাসে। কারণ আমি এই বাড়ির চাকর, আর পরিতোষ বাবু একটা চাকরের মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেননি। একদিন উনি তোমায় আর মানসীকে একটা রেস্টুরেন্টে গল্প করতে দেখে নিয়েছিলেন। এমনিতে তো পরিতোষ বাবু তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু মানসীর সাথে তোমার বিয়ের কথা উনি স্বপ্নেও কল্পনা করতে চাননি। কারণ তোমাদের দুজনের সামাজিক মর্যাদার আকাশ পাতাল পার্থক্য ছিল। এটা একটা শীতের রাতের ঘটনা, সবাই গভীর ঘুমে ছিল। তখন পরিতোষ বাবু মানসীর ঘরে যান আর একটা ইনজেকশন দিয়ে মানসীর দেহে বিষ ঢুকিয়ে দেন। সে সময় মানসীর চোখ খুলে যায় আর ও পরিতোষ বাবুকে সামনে দেখতে পায়। ওর মুখে শয়তানের হাসি ছিল। মানসী মারা গেল। মানুষের মৃত্যু কিভাবে হলো সেই নিয়ে কারোর কোনো সন্দেহ হলো না। সবাই ভাবল কোনো বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, আর তাই আমাকেও মানুষের মৃত্যুর এই কঠিন সত্যটা মুখ বুঝে মেনে নিতে হলো। পরিতোষ বাবু তার ওপর মহলের যোগাযোগ খাটিয়ে মানুষের পোস্টমর্টেম পর্যন্ত হতে দিল না। আমিও এই সত্যিটা জানতে পারতাম না যদি না সেদিন আমি পরিতোষ বাবুর মুখ থেকে মানুষের নামটা না শুনতাম। সেদিন ওর প্রাণ তো আমি বাঁচিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন মানুষই আমায় সব কথা খুলে বলল তখন থেকে আমি ওনাকে ঘৃণা করি। মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে। মানুষই বারবার এমন কিছু করে যে পরিতোষ বাবুর মনে হয় যে মানুষই তোমাকে খুন করে ফেলবে। বারবার এসে ও একই কথা পরিতোষ বাবুর কানের কাছে বলে। ও চায় পরিতোষ বাবু সেই কষ্টটা অনুভব করুক যেটা মানুষই অনুভব করেছিল যখন উনি বিষ ভরা ইনজেকশনটা মানসীকে ফুটিয়েছিলেন। এটা শুনে দীপঙ্কর খুব ভেঙে পড়ল। এখন ওরও নিজের বাবার প্রতি ঘৃণা বোধ হতে লাগলো। পরিতোষবাবু আরো 3 মাস পাগলাগারদে ছিলেন। তারপর একদিন রাতে কি জানি এমন কি ঘটল যে উনি শিকল ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। না, তুমি আমার ছেলেকে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, না না। এরপরে উনি ডাক্তারের ঘরে চলে গেলেন। ডাক্তারবাবু গভীর ঘুমে মগ্ন ছিলেন। উনি আলমিরা থেকে একটা শিশি বের করলেন আর তার ওষুধটা ইনজেকশনে ভরলেন আর নিজেকে লাগিয়ে নিলেন। পরের দিন সকালে সবাই তাকে ডাক্তারের রুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখল।